এবার নাহিদ ইসলামের সমস্ত গোপন তথ্য ফাঁস করে দিয়েছেন পিনাকি ভট্টাচার্য এবং সাংবাদিক ইলিয়াস হোসেন। সমন্বয়করা এবার ধ্বংস নিশ্চিত। এইদিকে ডক্টর ইউনূসের পতন হবে 100%। কঠিন অ্যাকশনে গিয়েছেন সেনাপ্রধান। বিস্তারিত জানতে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন। লোকচক্ষুর আড়ালে অনেক রাঘব বলরা বৈশা বৈশা খাইয়া শেষ করে ফেলছে। যদিও এটার ব্যাপারে এদের আবার রাজনৈতিক বক্তব্য আসছে। নাম উঠে এসেছে উপদেষ্টা নাহিদ ইসলামের। জুলাই আগস্ট অভ্যুত্থান কি বেহাত হয়ে গেল? আসলে হয়ে গেছে, 100% হয়ে গেছে। সরকারের বিরুদ্ধে 7 মাসের মাথায় এসে যুক্তরাষ্ট্রের ক্ষমতাসীন রিপাবলিকান পার্টির অত্যন্ত প্রভাবশালী একজন কর্মকর্তা, যিনি জাতীয় গোয়েন্দা সংস্থার পরিচালক তুলসী গ্যাবার্ড, একটি মন্তব্য করেছেন। বাংলাদেশের বিরুদ্ধে সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ এনেছেন। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, একই হয়ে গেল। এবার শেষ রক্ষাও হবে না নাহিদ ইসলামের। নাহিদ ইসলামের সমস্ত গোপন তথ্য ফাঁস করে দিয়েছেন পিনাকি ভট্টাচার্য এবং সাংবাদিক ইলিয়াস হোসেন, যার আলোচনা আপনারা অনেকেই শুনতে পছন্দ করেন। দর্শক মণ্ডলী, এমন কি গোপন তথ্য ফাঁস করলো নাহিদ ইসলামের? নাহিদ ইসলাম কঠিনভাবে ফেঁসে যাচ্ছেন, মহা বিপদে পড়ে গেছে সমন্বয়ক এবং সমন্বয়কদের নতুন প্রকাশিত এই নতুন রাজনৈতিক দল। সম্মানিত দর্শক মণ্ডলী, এই কথা শোনার পর সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান ইতিমধ্যে নাহিদ ইসলামের বিরুদ্ধে কঠিন অ্যাকশনে যাচ্ছেন এবং সেনাপ্রধান কঠিন অ্যাকশনে যাবেন 100%। এইদিকে ডক্টর মোহাম্মদ ইউনূসের পতন হয়ে যেতে পারে যে কোনো সময়, কারণ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট উঠে পড়ে লেগেছে ডক্টর ইউনূসকে পতন করে শেখ হাসিনাকে ক্ষমতায় বসানোর জন্য। দর্শক মণ্ডলী, এমন কি গোপন তথ্য ফাঁস করেছেন নাহিদ ইসলামের, পিনাকি এবং ইলিয়াস হোসেন, আজকের এই ভিডিওগুলো সম্পূর্ণ দেখলেই আপনারা বিস্তারিত বুঝতে পারবেন। তো বেশি কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই। আপনারা মনোযোগ সহকারে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন। দর্শক, আজকে আমরা যে জুলাই আগস্ট অভ্যুত্থানের যে দুইজন মহান নায়ক বা নেতা হিসেবে যাদেরকে চিনি, এদের মধ্যে একজন হচ্ছেন নাহিদ ইসলাম। কোটা না মেধা, মেধা মেধা। তো আমরা ভাবছি কোটা অথবা মেধা মিনিমাম লেভেলে একটা হইলেই হয়তো চলবে, কিন্তু না কোটা না মেধা, ডাইরেক্ট সুপারিশ। ফাইন, এটাও মেনে নিলাম যে ধরেন আপনি একজনের ব্যাপারে সুপারিশ করেছেন, তো যার জন্য সুপারিশ করছেন গণমাধ্যমের সামনে সে আবার তালিবারি করতেছে, বাইচালি কাটতেছে কেন? অনেক অভিযোগ আছে যে এই উপদেষ্টারা বিভিন্ন জায়গায় চাকরির তদবির এবং পদ বাণিজ্য নিয়ে হিউজ টাকা কামাইছেন। সাংবাদিক ইলিয়াস থেকে অনেকেই কিন্তু এই দাবি করেছেন। ইভেন এগুলো নিয়ে নানান ধরনের বক্তব্য আসছে। এর মাঝখানে ওয়াসা, এই ওয়াসাটারে এক এক সময় এক একজন এক একভাবে খাইছে। ওয়াসাতে সম্প্রতি লোকবল সংকট ছিল, তো সেই লোকবল নিয়োগের জন্য একটা কি বলা হয় যে মানে বেশ কয়েকজন মানুষকে এখানে চাকরি দেওয়া হবে, সেজন্য একটা প্রজ্ঞাপন ছিল। বাট এই প্রজ্ঞাপনটা লোকচক্ষুর আড়ালে অনেক রাঘব বলরা বৈশা বৈশা খাইয়া শেষ করে ফেলছে। যদিও এটার ব্যাপারে এদের আবার রাজনৈতিক বক্তব্য আসছে। নাম উঠে এসেছে উপদেষ্টা নাহিদ ইসলামের। ওয়াসাতে যারা চাকরি পেয়েছেন এদের মধ্যে রেফারেন্সের তালিকায় দেখা গেছে কোনো কোটা মেধা পরীক্ষা কিছু না। তা আমরা কেন ধরে নিব না এই যে আপনি রেফারেন্স দিচ্ছেন, আপনার আত্মীয় যদি হয় তাহলে স্বজনপ্রীতি, আর যদি আত্মীয় না হয় আপনি যাকে সুপারিশ করছেন তার কাছ থেকে আপনি কত টাকা নিয়েছেন? আবার দুই একজন সমন্বয়ক যাদের এখানে নাম আসছে বলতে আমি তো জানি না, তাহলে কি ওয়াসা কি মানে বানায়া বানায়া এই পোলাপাইনগুলোর বিপদে ফেলছে? আবার হান্নান মাসুদ যে বক্তব্য দিছে সেটাতে তো জানি না শব্দের সুযোগ নাই। নিয়োগের যে রেফারেন্স সেটা তো সত্যি। পেজটা কোথায় দেখেন, নাহিদ ইসলামের নামে আপনার যেই পদের নাম পিও দুইটা ওয়াসার আবেদনকৃত পদের নাম পিও, মোবাইল নাম্বারগুলো দেওয়া আছে। রেফারেন্স হচ্ছে মাননীয় উপদেষ্টা নাহিদ ইসলাম, দুইজনের রেফারেন্স করেছেন। তারপর মহিলা সমন্বয়ক, কম যায় না, তলে তলে কিন্তু টেন্ডার বাণিজ্যে জড়িত এরকম অভিযোগ আসছে। নুসরাত তাবাসসুম যে তার ব্যাপারে আসছে আপনার, সেও দুইটা পদের জন্য রেফারেন্স হিসেবে কাজ করে গেছে, মানে ওয়াসাতে চাকরির জন্য। আরো দুইটা বেলায় আসে ঢাকা কলেজের ছাত্র সমন্বয়ক নাজমুল। তারপরে আছে আপনার এখানে এপিএস স্যারের এগেনস্টে অনেকগুলা। তারপরে আসছে আপনার রোহিত ছাত্র সমন্বয়ক। এরকম বেশ কয়েকটা জায়গায় তাদের নাম উঠে এসেছে যে তারা ওয়াসারে নিয়োগগুলা 150 জনের যে নিয়োগ নিজেরা ভাগাভাগি করে নিয়ে আনিছে। কেউ কেউ বলছেন যে ভাগাভাগির পেছনে কোটি কোটি টাকার লেনদেনও হয়ে গেছে। এখন এই চাকরিটা কি পার্মানেন্ট নাকি এটা স্বল্প সাময়িক, এই নিয়ে আবার একটা ব্যাখ্যা দিছে আমাদের কান্দা মাসুদ ওরফে হান্নান মাসুদ। সে বলছে যে আউটসোর্সিং নিয়োগে বিজ্ঞপ্তি কিংবা পরীক্ষা হয় না। আচ্ছা, এটা দৈনন্দিন বেসিসে স্বল্প সময়ের চাকরি, কিন্তু আমরা যতদূর জানি এই স্বল্প সময়ের চাকরির সিস্টেমটা 2018 সালে একটা প্রজ্ঞাপনের মাধ্যমে বন্ধ করে দেওয়া হয়েছিল। তো সেটা কেন বন্ধ করা হয়েছিল? তৎকালীন সময় আওয়ামী লীগ সরকার মনে করছে এখানে নানান দুর্নীতি হয়, এই জন্য এই সিস্টেমটাকে অফ করে দেওয়া হয়েছিল। তো এখন এটা কিভাবে চালু হয়ে গেল? হ্যাঁ, মানে এখানে মিঠাই আছে, মন্ডা আছে নাকি? এরপরে হান্নান বলছে ক্রাইসিস মোমেন্টে জনবল সংকট নিরসনে বিভিন্ন সুপারিশের ভিত্তিতে সাধারণত এই আউটসোর্সিং পদ্ধতিতে নিয়োগ দেওয়া হয় থাকে। বুঝলাম, তো এটাকে জনগণ থেকে অনুমতি নিছো নাকি ডিম পারে হাসে বা খায় বাগদাসে? দেখেন এখানে 100টা মানে অনিয়ম হইতে পারে, কিন্তু যখন আমরা এই ছাত্র উপদেষ্টাদেরকে দেখি, সমন্বয়কদেরকে দেখি যে একদল সমন্বয়ক রাস্তায় বসে চিল্লায়, চিৎকার করে, এদের চিকিৎসা হয় না। একদল শহীদের মা কান্না করে, কারো মা রিক্সা চালায়, কারো বাবা রিক্সা চালায়, কেউ ভিক্ষাতে নামছে, তাদের ছেলেদের খবর নাই। শহীদদের টাকা পাওয়ার কথা খবর নাই, হাসপাতালে চিকিৎসা পাওয়ার কথা চিকিৎসা পাচ্ছে না। অপরদিকে তারা
যাদের বিরুদ্ধে অভিযোগগুলো আসছে, নিশ্চয়ই তারা তাদের ব্যাপার থেকে এটা ক্লারিফিকেশন দিবেন। কিন্তু এই লিঙ্কগুলো যখন আমরা সামনে নিয়ে আসি বা পাই, তখন এটা খারাপ লাগে যে ডিম পারলো হাসে, খাইলো কি বাগধাসে। জুলাই আগস্ট অভ্যুত্থান কি বেহাত হয়ে গেল? আসলে হয়ে গেছে, 100% হয়ে গেছে। এটা ভাই মানা যায় না যে কোটা মেধা নিয়ে এত কিছু হইলো, এখন তো দেখা যাচ্ছে সবটার মধ্যে আসলে অন্য কিছু ছিল নাকি। বিচার করার মালিক জনগণ, আর নিশ্চয় তারা তাদের ক্লারিফিকেশন দিবেন। এগুলো ভয়ঙ্কর অভিযোগ। হঠাৎ করেই ইউনূস সরকারের বিরুদ্ধে 7 মাসের মাথায় এসে যুক্তরাষ্ট্রের ক্ষমতাসীন রিপাবলিকান পার্টির অত্যন্ত প্রভাবশালী একজন কর্মকর্তা, যিনি জাতীয় গোয়েন্দা সংস্থার পরিচালক তুলসী গ্যাবার্ড, একটি মন্তব্য করেছেন। বাংলাদেশের বিরুদ্ধে সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ এনেছেন। শুধু তাই না, বাংলাদেশে ইসলামিক খেলাফত প্রতিষ্ঠা হতে যাচ্ছে বা সেই রকম একটি প্রবণতা শুরু হয়েছে, তেমন বিষয়ে তিনি উদ্বেগ জানিয়েছেন। কোথায় উদ্বেগ জানিয়েছেন? একেবারে খোদ ভারতের মাটিতে এসে। ভারতে কয়েকটি দেশের গোয়েন্দা সংস্থার কর্মকর্তাদের একটি বৈঠক হচ্ছে। সেই বৈঠকে এনডিটিভিকে একটি সাক্ষাৎকারে বাংলাদেশ সম্পর্কে বিরূপ মন্তব্য করেছে। গত 7 মাসে কিন্তু কোনো মার্কিন কর্মকর্তা বাংলাদেশ সম্পর্কে কোনো রকম বিবৃতি দেয়নি। একমাত্র ডোনাল্ড ট্রাম্প নির্বাচনের আগে তিনি বাংলাদেশের পরিস্থিতিকে অরাজক পরিস্থিতি হিসেবে উল্লেখ করেছিলেন এবং বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের ব্যাপারে তার উদ্বেগ জানিয়েছেন এবং এই জন্য তিনি বাইডেন প্রশাসনকে তিনি দায়ী করেছেন। কিন্তু ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা আসার পর কিন্তু বাংলাদেশের বিরুদ্ধে এই সংক্রান্ত কোনো বক্তব্য দেয়নি, বরং সেই নরেন্দ্র মোদী যুক্তরাষ্ট্র সফরের পর যখন কি ভারতীয় একজন সাংবাদিক প্রশ্ন করেছিল যে বাংলাদেশ বিষয়ে আপনার কি মন্তব্য, বাংলাদেশে সংখ্যালঘুদের উপর নির্যাতন চলছে, অত্যাচার চলছে, তখন তিনি বলছেন যে এই বিষয়ে আমার জানা নেই, এই বিষয়ে তোমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তার শত শত বছরের গবেষণা আছে, তিনি সেই বিষয়টি বলতে পারবেন, আমার এই বিষয়ে কোনো মন্তব্য নেই। অর্থাৎ একেবারে খুবই তুচ্ছ তাচ্ছিল্য করে উড়িয়ে দেন তিনি। কিন্তু দেখা যাচ্ছে যে তুলসী গ্যাবার্ড তেমনটা বলেননি, বরং তিনি সুনির্দিষ্ট অভিযোগ করলেন প্রথমবারের মতন। প্রশ্ন হচ্ছে, কে এই তুলসী গ্যাবার্ড? তার নামকরণ দেখে মনে হতে পারে তিনি ভারতীয় বংশোদ্ভূত। আসলে তিনি ভারতীয় বংশোদ্ভূত না, কিন্তু খবর আছে। দর্শক, সেই খবরটাই আপনাদেরকে তুলে ধরছি। প্রথম আলো আজকে একটি রিপোর্ট করেছে, যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা পরিচালক কে এই তুলসী গ্যাবার্ড। এখানে তুলসী গ্যাবার্ড সম্পর্কে একটি ভয়ঙ্কর তথ্য দেয়া হয়েছে। এখানে বলা হচ্ছে যে হিন্দুস্তান টাইমস বলছে যে নামের কারণে তুলসীকে অনেকেই ভারতীয় বলে মনে করেন, তবে ভারতের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। তুলসীর মা হিন্দু মতাদর্শে দীক্ষা নেন এবং তার সব সন্তানের হিন্দু নাম দেন। খেয়াল করেন, তুলসীর মা হিন্দু মতাদর্শে দীক্ষা নেন এবং তার সব সন্তানের হিন্দু নাম দেন। তুলসীও নিজেকে হিন্দু হিসেবে পরিচয় দেন। মার্কিন কংগ্রেসে তিনিই প্রথম হিন্দু সদস্য। আইন প্রণেতা হিসেবে দায়িত্ব নেওয়ার সময় ভগবত গীতা হাতে শপথও নিয়েছিলেন তিনি। দর্শক, আবার রিপিট করি, আইন প্রণেতা হিসেবে দায়িত্ব নেওয়ার সময় ভগবত গীতা হাতে শপথ নিয়েছিলেন তিনি। রিপাবলিকান পার্টিতে যোগ দেওয়ার অল্প সময়ের মধ্যেই তুলসী যে ট্রাম্পের আস্থাভাজন হয়ে ওঠেন তা বোঝা যায় তাকে দেশটির জাতীয় গোয়েন্দা পরিচালক হিসাবে বেছে নেওয়া থেকে। তার মানে দর্শক বুঝতে পারছেন, যখনই কি সে আইন প্রণেতা হিসেবে শপথ নেয় তখন ভগবত গীতা হাতে শপথ নিয়েছিলেন। মানে হিন্দুদের যে গ্রন্থ, সেই গ্রন্থ নিয়ে তিনি শপথ নিয়েছিলেন। তার মানে তিনি নিজেকে পুরোপুরি হিন্দু মনে করেন এবং তার মা হিন্দু মতাদর্শে দীক্ষা নেন এবং তার সব সন্তানের নাম হিন্দু রাখেন, যদিও তিনি ভারতীয় বংশোদ্ভূত নয়। এর ভিত্তিতেই বোঝা যায় যে ভারতের রাজনীতি, ভারতের দর্শন এবং ভারতের যেই পররাষ্ট্রনীতি, তার সঙ্গে তুলসীর একটা মানসিক একাত্মতা আছে। সেই একাত্মতা থেকে ভারতীয় যে বয়ান বাংলাদেশের বিরুদ্ধে বারবার সংখ্যালঘুর বিষয়টা নিয়ে আসা, বাংলাদেশ একটা জঙ্গি রাষ্ট্র হচ্ছে, এখন যেটা বলছে যে ইসলামিক খেলাফত হতে পারে বাংলাদেশে, সেই ঝুঁকির মধ্যে আছে, এই কথাগুলি হচ্ছে আসলে ভারতের। সেই কথাটাই রিপিট করলেন তুলসী গ্যাবার্ড। এর মধ্যে দিয়ে প্রথম একটি বিতর্ক সূচনা হলো এবং অবভিয়াসলি বাংলাদেশের পক্ষ থেকে তীব্র এর প্রতিবাদ করা হয়েছে। এবং সবচেয়ে বড় কথা হলো যে
তুলসী গ্যাবার্ডকে যখন নিয়োগ দেওয়া হয়, তার নিয়োগটা নিয়ে কিন্তু খোদ রিপাবলিকান পার্টির মধ্যে যথেষ্ট রকম বিতর্ক ছিল। অনেকেই তাকে পছন্দ করছিল না, যদিও শেষ পর্যন্ত ডোনাল্ড ট্রাম্পের প্রভাবে তাকে মানে সেই তার পক্ষে অনুমোদনটা করিয়ে নেন তিনি, তার প্রভাবে, ডোনাল্ড ট্রাম্পের প্রভাবে। কিন্তু তুলসী গ্যাবার্ডকে নিয়ে ব্যাপক বিতর্ক ছিল। তুলসী গ্যাবার্ড প্রথমে ডেমোক্র্যাট পার্টি ছিলেন, ওই মানে জো বাইডেনদের দলে ছিল, ডেমোক্রেটিক পার্টি করতেন। পরে তিনি রিপাবলিকান পার্টিতে যোগ দেন। তার বাবাও কিন্তু এখনো পর্যন্ত ডেমোক্রেট পার্টির সদস্য, এবং তার বাবারও এরকম দল বদলের ইতিহাস আছে। এখানে রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্প 2024 সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হওয়ার পর তুলসীকে যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা পরিচালক হিসেবে মনোনীত করেন। জাতীয় গোয়েন্দা পরিচালক পদে তুলসীকে মনোনয়ন দিয়ে ট্রাম্প বলেছিলেন তিনি সবার জন্য গর্ব করার মতো একজন মানুষ হয়ে উঠবেন। কিন্তু 43 বছর বয়সী তুলসীর মনোনয়ন নিয়ে নানা তর্ক বিতর্ক, আলোচনা সমালোচনা হয়। তার ব্যাপারে খোদ রিপাবলিকান পার্টির অনেকে আপত্তি জানান। তাকে নিয়ে উদ্বেগ জানান যুক্তরাষ্ট্রের সাবেক প্রায় 100 কূটনীতিক, গোয়েন্দা এবং নিরাপত্তা কর্মকর্তা। অর্থাৎ তুলসী গ্যাবার্ড সে কি আসলে আমেরিকার প্রতি বিশ্বস্ত নাকি ভারতের প্রতি বিশ্বস্ত, এটা নিয়ে কিন্তু খোদ রিপাবলিকান পার্টির মধ্যেই বিতর্ক হয়। সেই কারণে 100 কূটনীতিক, গোয়েন্দা এবং নিরাপত্তা কর্মকর্তা আপত্তি জানান তার নিয়োগের ব্যাপারে। তবে শেষ পর্যন্ত তুলসীর মনোনয়ন মার্কিন সিনেটে অনুমোদন পায়। গত ফেব্রুয়ারির মাঝামাঝি তিনি যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা পরিচালকের দায়িত্ব নেন। আগে থেকে তুলসীর গোয়েন্দা বিষয়ে সুনির্দিষ্ট অভিজ্ঞতা নেই, তবে 2 দশকের বেশি সময় মার্কিন বাহিনীতে একজন সেনা সদস্য হিসেবে তার কাজ করার অভিজ্ঞতা আছে। কুয়েত এবং ইরাক যুদ্ধের সময় দেশ দুটিতে তুলসীকে মোতায়েন করা হয়েছিল। সেনা সদস্য হিসেবে তিনি কুয়েত এবং ইরাকের যুদ্ধের সময় নিয়োগ পেয়েছিলেন। এছাড়া 2 বছর যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক কমিটির সদস্য ছিলেন তিনি। 2013 থেকে 2021 সাল পর্যন্ত ডেমোক্রেটিক পার্টির একজন কংগ্রেস সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন তুলসী। 2020 সালে নিজ দল থেকে প্রেসিডেন্ট প্রার্থী হওয়ার জন্য দৌড়ঝাঁপ করেছিলেন তিনি, তবে শেষ পর্যন্ত সরে দাঁড়ান। 2022 সালে তুলসী ডেমোক্রেটিক পার্টি ছাড়েন। তখন তিনি অভিযোগ করে বলেছিলেন ডেমোক্রেটিক পার্টি যুদ্ধবাজদের আধিপত্য চলছে। এখন সবচেয়ে বড় যুদ্ধবাজ যেই ডোনাল্ড ট্রাম্প, তার তিনি সঙ্গী হয়েছেন। তুলসী বিয়ে করেছেন আব্রাহাম উইলিয়ামস নামের একজন সিনেমা ফটোগ্রাফারকে। তুলসীর বাবার নাম মাইক গ্যাবার্ড। মেয়ের মতো বাবারও দলবদলের ইতিহাস রয়েছে। তিনি প্রথমে রিপাবলিকান পার্টি থেকে সিনেট সদস্য নিয়ে নির্বাচিত হয়েছিলেন, পরে ডেমোক্রেটিক পার্টিতে যোগ দেন। তার মানে পরিবার সুদ্ধা কিন্তু গোলমেলে, মানে তাদের খুব কঠিন কোনো নীতি বা আনুগত্য আছে কোনো দলের প্রতি, তেমনটা নাই। এই তুলসী এখন বাংলাদেশের বিরুদ্ধে একটা বক্তব্য দিয়ে আলোচনায় এসছে এবং বাংলাদেশ সরকারকে যথেষ্ট পরিমাণ বিব্রত করেছে তার একটি বক্তব্যে। দর্শক, সম্মানিত দর্শক, বিস্তারিত ভিডিওতে দেখতে পেলেন সমস্ত চাঞ্চল্যকর তথ্য, বর্তমান দেশের রাজনৈতিক অবস্থা, বর্তমান দেশের পরিবেশ। এ সম্পর্কে নতুন করে কিছুই বলার নেই। সম্মানিত দর্শক, আপনারা সকলে এই সম্পর্কে অবগত আছেন। এই সমন্বয়কদের বিরুদ্ধে সকল গোপন চাঞ্চল্যকর তথ্য ফাঁস করে দিয়েছেন। আপনারা বিস্তারিত ভিডিওতে শুনতে পারলেন। দর্শক মণ্ডলী, সেই সাথে ডক্টর মোহাম্মদ ইউনূস তার ক্ষমতা নিয়ে মহা বিপদের মধ্যে পড়ে গেছে। দর্শক, এই সম্পর্কে আমি বেশি কথা বাড়াতে চাচ্ছি না। আজকের এই ভিডিওর প্রতিবেদন আপনারা বিস্তারিত ইতিমধ্যে শুনে ফেলেছেন। যাই হোক দর্শক মণ্ডলী, যেসব আলোচনা শুনতে পারলেন, যার আলোচনা আপনারা অনেকে শুনতে পছন্দ করেন, প্রবাসী নাইম ভাইয়ের মুখ থেকে শুনতে পারেন। দর্শক, এই সম্পর্কে আপনারা কি বলতে চান? আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই লিখে ঝটপট জানিয়ে দিবেন। ভিডিওর সঙ্গে সম্পূর্ণ আকারে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।